বাবাজি বললেন, ভেতরে গিয়ে তোমার কম্বল আর ব্যাগ রেখে দাও। ভেতরে একটা বড় আলগা উলের আলখাল্লা দেখতে পাবে, পরে নাও। আমি চাই না তুমি অসুস্থ হয়ে পড়ো। একটা বেতের টুকরিতে একটা নীল রঙের পাগড়ি পাবে, সেটা নিয়ে কান আর মাথা ভালো করে ঢেকে নাও। এখন বিশ্রাম নাও। আমাদের প্রথম পাঠ শুরু হবে সন্ধ্যায়। যদিও পড়াশোনা ও আলোচনার জন্য নির্দিষ্ট সময় বাঁধা ছিল, তবু বাবাজির সাথে থাকাটা ছিল শিক্ষারই একটা অংশ। গুহা পরিষ্কার করা, কাছের ঝর্ণা থেকে জল আনা, যেটা আবার মাঝে মাঝে বরফের টুকরোতে ভরে থাকতো, জ্বালানি কাঠ জোগাড় করা এবং তার জন্য কুঠার চালাতে শেখা, অন্য ক্ষেত্র বা মন্দিরের কাছের বাজারের লোকেদের থেকে সবজি, আটা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস ভিক্ষা করে আনা, গুজ্জরদের কাছ থেকে মোষের দুধ চেয়ে আনা ইত্যাদি অনেক কিছুই শিখলাম আমি। যদিও দোকানিরা জানতো আমি বাবাজির শিষ্য, তাই খুশি মনে দিয়ে দিত, কিন্তু ভিক্ষা করাটা আমার অহংকারে খুব লেগেছিল। দেখলাম বাবাজিকে সবাই কত সম্মান করে। যখনই তিনি হেঁটে যেতেন, সবাই শ্রদ্ধা ভরে উঠে দাঁড়িয়ে হাত জোড়ো করে বলতেন, রাম রাম মহারাজ। বাবাজি সব সময় মাথা নিচু করে বুকে ডান হাত রেখে অভিবাদনের উত্তর দিতেন। আমি খাবারের মূল্য বুঝতে শিখলাম, আর এই প্রথমবার রান্না করতে শিখলাম। খাবার খুব সাধারণ হতে পারে, কিন্তু একদম ঠিক হতে হবে। ঠিকমতো সবজি কাটা থেকে শুরু করে ঠিক ঠিক সেদ্ধ করা পর্যন্ত কোথাও কোনো রকম ফাঁকি দেওয়া চলবে না। বাবাজি একবার আমাকে বলেন, যদি তুমি সবজি ঠিক করে কাটতে না পারো বা নিজের ভাতটুকু ঠিক করে রান্না করতে না পারো, তবে সেই পরম পরিপূর্ণতা কি করে পাবে? এ হলো সেই লোকের মতো, যে দিন রাত মিথ্যে কথা বলে আর বলে যে সে সেই পরম সত্যকে খুঁজছে। রাজনীতিবিদরা সত্যের দোহাই দেয় না, সত্যমেব জয়তে। নিজের রোজের ছোটখাটো কাজগুলোকে নির্ভুল করার চেষ্টা করো, পরিপূর্ণতার সেটাই পথ। সকালে উঠে প্রথমে ধ্যান, তারপর যোগাসন করে দুধ ও ফল, কখনো পেয়ারা কখনো লিচু, তাই দিয়ে হালকা জলখাবার খেয়ে তারপর 1 ঘন্টা পড়াশুনো করা। বাবাজি বলতেন, এই মুহূর্তে তোমার মনোযোগের সীমা মাত্র 1 ঘন্টা, আর তাছাড়া যেটা শিখছো সেটা ঠিক করে হজমও তো করতে হবে। পড়াশুনোর পর ধুনি জ্বালিয়ে রাখার জন্য দরকার মতো কাঠ জোগাড় করে তারপর রান্না করতে বসা। কয়েকদিন পর থেকে বাবাজি পাহাড়ের দিকে হাঁটতে হাঁটতে চলে যেতেন আর খাবার তৈরি হওয়ার পর ফিরতেন। উনি খুব অল্প খেতেন,